খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে বঙ্গদেশ থেকে উদ্ভূত সাধারণ কোনো এক রাজা নাকি বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম সম্রাট। কিন্তু কে ছিলেন এই শশাঙ্ক? বাংলার রাজতন্ত্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য রাজা হিসেবে শশাঙ্কের নাম থাকা উচিত হওয়া সত্ত্বেও তাকে কোনোদিনই তার প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। তার পরিবর্তে তাকে আখ্যা দেওয়া হয়েছে চরম বৌদ্ধ বিদ্বেষী, ছলনাকারী ও নিষ্ঠুর হিসেবে, তাও উপযুক্ত কোনো প্রমাণ ছাড়াই। তার কৃতিত্বগুলোকে খোঁজার চেষ্টা না করে বাঙালি বরাবরই চোখ বুজে বিশ্বাস করে নিয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থে শশাঙ্ককে নিয়ে লেখা মন গড়া তথ্যকে। আর এই কারণে মহান এই সম্রাটের জীবনের উজ্জ্বলময় দিকটি চাপা পড়ে গেছে ইতিহাসের ধূসর পাতার আড়ালে, যে পাতা উল্টে দেখার চেষ্টাই করা হয়নি আজ অবধি। কিন্তু চলুন আজ আমরা খুঁজে দেখার চেষ্টা করি ইতিহাসের সেই অধ্যায়, যেখানে ধুলো জমে যাওয়া কাগজের ওপাশে লেখা আছে শশাঙ্কের মহাসামন্ত থেকে মহান সম্রাট হয়ে ওঠার গৌরবময় কাহিনী। নমস্কার, আমি শুভম। অধ্যয়নের নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। আজ সত্যি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য, কারণ আজকের এই ভিডিওটি আপনাদের প্রদান করবে সেই তথ্য সমৃদ্ধ জ্ঞান যা অনেকেই জানেন না আজও। তাই আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের এই বিশেষ পর্ব। যদি বলি শশাঙ্ক না, নরেন্দ্রদীপ্ত বা নরেন্দ্রগুপ্ত ছিলেন বাংলার প্রথম স্বাধীন সম্রাট, তাহলে নিশ্চয়ই আপনি অবাক হবেন। তবে না, অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শশাঙ্কই হলো গৌরাধিপতি, তবে তার প্রকৃত নাম শশাঙ্ক না। তার প্রকৃত নাম হলো নরেন্দ্রদীপ্ত এবং শশাঙ্ক হলো তার উপাধি, যা তিনি সিংহাসন ধারণ করার সময় আরোহণ করেছিলেন। তবে তার পূর্ব জীবন সম্পর্কে তেমন কোনো বিশেষ তথ্য ইতিহাসের পাতায় নেই। তার বাস্তব পরিচয় অর্থাৎ তার বংশ, তার পরিবার সব নিয়েই ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। আর এই কারণে রমেশচন্দ্র মজুমদার ও অন্যান্য বেশ কয়েকজন ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন গুপ্ত বংশের শেষের দিকের এক রাজা, মহাসেনগুপ্তের অধীনে থাকা একজন সামন্ত। বিহারের রঘুদাসকরের এক দুর্গ থেকে উদ্ধার হওয়া এক শিলমোহরেও খোদাই করা আছে ঠিক এই কথাই। তবে ডিসি গাঙ্গুলিদের মতো ইতিহাসবিদরা বলেছে অন্যরকম কথা। তাদের মতে শশাঙ্ক ছিলেন কনৌজের মৌখরীরাজ অবন্তী বর্মনের সামন্ত। আবার অন্য আরেক দল মনে করেন যে শশাঙ্ক ছিলেন কর্ণদেবের পুত্র, যিনি কর্ণ সুবর্ণ শহর প্রতিষ্ঠা করেছিলেন। শশাঙ্কের বংশ ও পরিবার সম্পর্কে নানা জনের যে নানা মত আছে, এ কথা যেমন সত্য, তেমনি তিনি যে সর্বপ্রথম বঙ্গ রাজনৈতিক ঐক্য গঠন করে গৌড় রাজ্যকে একটি মহা শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন, এ কথাও সত্য। কি এবারে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কিভাবে শশাঙ্কের উত্থান ঘটল গৌড় অধিপতি হিসাবে? জানতে হলে চলুন যাওয়া যাক ভিডিওর নেক্সট পার্টে। সময়টা তখন আনুমানিক 467 খ্রিস্টাব্দ। এই সময় মৃত্যু ঘটে শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের, এবং তখন থেকেই পতন ঘটতে শুরু করে গুপ্ত সাম্রাজ্যের। আনুমানিক 480 খ্রিস্টাব্দের পর গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করে হুনরা, এবং ওই সময়ে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে যায় বন্যার জলে। ফলে এই সাম্রাজ্যের সময়কালের আয়ু ফুরিয়ে আসতে শুরু করে, আর এখান থেকেই শুরু হয় রাজা শশাঙ্কের সময়। তখন ষষ্ঠ শতাব্দীর শেষ ভাগ। সিংহাসনে আরোহণ করেছে পরবর্তী গুপ্ত বংশের এক দুর্বল শাসক মহাসেনগুপ্ত। তার দুর্বলতার সুযোগে একদিকে উত্তর ভারতে গড়ে ওঠে যেমন বেশ কিছু স্বাধীন স্থানীয় শাসক, তেমনি বাংলা, উড়িষ্যা ও বিহারের বেশ অনেকটা অঞ্চল জুড়ে তৈরি হওয়া গৌড় রাজ্যের স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন শশাঙ্ক, যিনি এতদিন কাজ করে এসেছিলেন মহাসেনগুপ্তের এক সামন্ত হিসাবে। অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন যে শশাঙ্ক ছিলেন মহাসেনগুপ্তের সামন্ত, এবং এখান থেকে তিনি পরবর্তীতে নিজের বুদ্ধিমত্তা ও ক্ষমতা দিয়ে হয়ে উঠেছিলেন গৌড়ের রাজা। এবার চলুন জানা যাক সেই তথ্য যেটা আপনাকে একেবারেই বিস্মিত করে তুলবে। এতক্ষণ ধরে তো না হয় আমরা জানলাম যে শশাঙ্ক কিভাবে সামন্ত থেকে রাজা হবে সেই গল্প, তবে কোন কোন অঞ্চলে তিনি বিস্তার লাভ করেছিলেন তার রাজত্বের শুরুতে জানতে চান? বর্তমানের হিসাব অনুযায়ী মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দিনাজপুর, বর্ধমান, রাজশাহী, ঢাকা, বিক্রমপুর, কোনার, কলিঙ্গ অঞ্চল, পাটলিপুত্র অঞ্চল, এই পুরো এলাকাটাই ছিল রাজা শশাঙ্কর শাসনাঞ্চল। এই সম্পূর্ণ অঞ্চলটি তখন গৌড় নামে পরিচিত ছিল, যার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাজবাড়িডাঙ্গার অধীনস্থ চিরুটি স্টেশনের কাছে গেলে আপনারা আজও এই রাজত্বের ভগ্নাবশেষ দেখতে পাবেন। তিনি খুব অল্প সময়ের মধ্যেই শক্তিশালী একটি সামরিক ক্ষমতাযুক্ত সেনাবাহিনী গঠন করেন। তার প্রখর বুদ্ধি, প্রভাবশালী নেতৃত্ব
ও কার্যবলে সেই মন জিতে নেয় প্রতিটা বঙ্গবাসীর। বৈদেশিক ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সামরিক ও সাংস্কৃতিক উন্নতি ছিল তার আমলের চোখে পড়ার মতো। তার মতো স্বাধীনচেতা ও অপরাজেয় মানসিকতার বাঙালি তখনও পর্যন্ত কিন্তু কেউ ছিল না। তাই হয়তো তিনি বাংলার মাটিতে বসে সমগ্র ভারতবর্ষকে শাসন করার স্বপ্ন দেখেছিলেন এবং প্রাণপণ চেষ্টাও করেছিলেন তার সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য। যদিও তার এই স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ না হলেও তিনি সমগ্র উত্তর ভারত জয় করতে পেরেছিলেন নিজ প্রচেষ্টায় ও বুদ্ধিতে। আপনি যেহেতু এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন, তাই আমি আপনাকে সাজেস্ট করব শশাঙ্কের উত্তর ভারত জয় করার ইন্টারেস্টিং এই কাহিনীটি কোনোভাবেই মিস করতে না। তাহলে ওই যে যেমনটা আগেই বললাম, শাসক মহাসেনগুপ্তের দুর্বলতার সুযোগ নিয়ে বেশ কিছু আঞ্চলিক রাজা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে নিজেরা নিজেদের মতো এক একটি করে রাষ্ট্র গঠন করতে শুরু করেছিলেন। সেই রাষ্ট্রগুলির মধ্যে থেকে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 5টি রাষ্ট্র এবং এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে ঘটেছিল একটা লড়াই। এই রাষ্ট্রগুলি ছিল যথাক্রমে মালব, যেটা বর্তমানে গুজরাট ও রাজস্থানের বিস্তৃত অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এরপরে আসছে থানেশ্বর, যেটা বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এরপরে আসছে কনৌজ, যেটা বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশের কিছু অংশকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর এরপরে আসছে কামরূপ, যেটা আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এবং সর্বশেষ গৌড়, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই 5টি রাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে উৎপত্তি লাভ করে থানেশ্বর। এখানে শাসন পরিচালনা করে পুষ্যাপতি রাজবংশ, যে রাজবংশের সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন প্রভাকর বর্ধন। যদিও তার 3 সন্তান পরবর্তীতে তাদের রাজ্য পরিচালনা করতে সাহায্য করেছেন। তারা হলো বড় ছেলে রাজ্যবর্ধন, ছোট ছেলে হর্ষবর্ধন ও কন্যা রাজশ্রী। রাজা শশাঙ্ককে নিয়ে আলোচনায় এদের কথা কেন বলছি, নিশ্চয়ই আপনার মনেও এই প্রশ্নই ঘুরছে। সেটা আপনাদের জানাবো। তার আগে আসলে যুদ্ধের বাস্তবতা উপলব্ধি করতে হলে আগে এই 5 রাষ্ট্রের রাষ্ট্রবংশ সম্পর্কে সামান্য জ্ঞান লাভ করা প্রয়োজন। তাই আগে তাদের কথা আপনাদের বলছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, 5টি রাষ্ট্রের কথা। এই রাষ্ট্রগুলির মধ্যে দ্বিতীয় স্থানে যে রাষ্ট্রের নাম করতেই হবে সেটি হলো কনৌজ। এখানে শাসন কার্য চালাতেন মৌখরী রাজবংশ। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন হরিবর্মন। যদিও গ্রহবর্মন হলেন সেই বংশের শ্রেষ্ঠ রাজা, যিনি ছিলেন শশাঙ্কের সমসাময়িক রাজা। এরপরে তৃতীয় নম্বরে আসছে মালব্য রাষ্ট্র, যেখানে শাসন কার্য চালাতেন মৈত্রক বংশ এবং দেবগুপ্ত ছিলেন এই বংশের অন্যতম রাজা, যিনি ছিলেন শশাঙ্কের সমসাময়িক রাজা। আর চতুর্থ রাষ্ট্র হলো কামরূপ, যেটা বর্তমানের আসাম রাজ্যের আশেপাশের অঞ্চলকে নিয়ে গড়ে উঠেছিল। এই বংশের ভাস্কর বর্মন ছিলেন শশাঙ্কের সমসাময়িক রাজা। পঞ্চম এবং শেষ উল্লেখযোগ্য রাষ্ট্র হলো গৌড়। এই গৌড় রাষ্ট্র প্রতিষ্ঠা করেন শশাঙ্ক আনুমানিক 600 খ্রিস্টাব্দে, কিন্তু এই গৌড় স্বাধীনতা লাভ করে আনুমানিক 606 খ্রিস্টাব্দে। তাহলে বর্তমান রাজ্য অনুযায়ী তৎকালীন 5টি রাজবংশের সীমানা তো আমাদের জানা হলো, তাদের রাজবংশ সম্পর্কেও আমাদের জানা হলো। এবারে চলুন জেনে নেওয়া যাক সেই যুদ্ধ সম্পর্কে, যেটা রাজা শশাঙ্ককে সম্রাট আখ্যায় রূপান্তরিত করেছিল। এই যুদ্ধ সংঘটিত হওয়ার মূল কারণ হলো একটি নির্দিষ্ট অঞ্চল দখল করার প্রচেষ্টা। কারণ এই অঞ্চলটি তো তখন ছিল সোনার ডিম পাড়া হাঁসের মতো। আচ্ছা, আপনারা কি গেস করতে পারছেন আমি কোন অঞ্চলের কথা বলছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, কনৌজ। এই অঞ্চল ছিল উর্বর গাঙ্গেয় উপত্যকা, তাই বুঝতেই পারছেন এর অর্থনৈতিক গুরুত্ব ঠিক কতটা। তাই তৎকালীন প্রতিটা রাষ্ট্রের এটাই ধারণা ছিল যে এই কনৌজ অঞ্চলের দখল যার কাছে থাকবে, গোটা ভারতবর্ষকে দখল করে রাখার ক্ষমতা তার হাতে চলে আসবে। এই কারণে প্রতিটা রাষ্ট্রই প্রাণপণে চেষ্টা করত এই রাষ্ট্রকে নিজের দখলে করতে। এরপর একটা সময় এলো যখন একদিকে থানেশ্বরের প্রভাকর বর্ধন ভয় পাচ্ছেন কনৌজকে, কারণ তিনি ভাবছিলেন কনৌজ হলো তাদের থেকে অনেক বেশি শক্তিশালী এক রাষ্ট্র, ফলে যে কোনো সময় কনৌজ থানেশ্বর আক্রমণ করে রাষ্ট্রটাকে দখল করে নিতে পারে। আর অন্যদিকে শক্তিশালী কনৌজ ভয় পাচ্ছিলেন গৌড়ের রাজা শশাঙ্ককে। কনৌজের রাজা গ্রহবর্মন বুঝতে পেরেছিলেন যে আকারে একটু ছোট হলেও গৌড় যদি একবার কনৌজ আক্রমণ করে তবে কনৌজ তার হাত ছাড়াতে হয়ে যেতে পারে। তাই এই সময় কনৌজ রাজ গ্রহবর্মন সন্ধান করেছিলেন একটি মিত্র রাষ্ট্রের, যাতে তারা একজোট হয়ে গৌড়ের আক্রমণ প্রতিহত করতে পারে। আর ঠিক এই কারণেই রাজা গ্রহবর্মন বিবাহ প্রস্তাব পাঠান
থানেশ্বরের রাজকন্যা রাজশ্রীর কাছে। এরকম একটা সুযোগ প্রভাকর বর্ধন মোটেই নাকচ করতে চাননি, কারণ তিনি বুঝেছিলেন এই বিবাহ সম্পাদন হলে তাদের ভালো হবে, বরঞ্চ ক্ষতি কিছুই হবে না। তার উপর তার কন্যা হয়ে উঠবে কনৌজের রাজরানী। তাই রাজশ্রী ও গ্রহবর্মণের বিবাহ সম্পাদন হয়, আর এই সময়েই এখান থেকে উদ্ভব ঘটে একটি মিত্র শক্তি জোটের। থানেশ্বর ও কনৌজের মতো দুটি শক্তিশালী রাষ্ট্র একজোট হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান রাজা শশাঙ্ক। এইবার গৌড় রাষ্ট্র দখল করা তো কনৌজের কাছে কোনো ব্যাপারই ছিল না, কারণ এখন তার পাশে ছিল থানেশ্বর। এদিকে একইভাবে একই কারণে সাম্রাজ্য হারানোর ভয় পেতে শুরু করেন মালবরাজ দেবগুপ্ত। তাই রাজা শশাঙ্ক এবার পরিকল্পনা করে মালব রাষ্ট্রের বন্ধুত্ব স্থাপন করে তাদের বিরুদ্ধে একজোট হওয়ার জন্য। দেবগুপ্ত রাজি হয়ে যান এই প্রস্তাবে। পরিকল্পনা অনুযায়ী একসময় শশাঙ্ক হঠাৎই গৌড় ও কনৌজ রাজ্যের পশ্চিম সীমান্তে প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করেন। আর যেটা দেখে কনৌজ স্বাভাবিকভাবেই ভাবে যে গৌড় হয়তোবা কনৌজ আক্রমণের পরিকল্পনা করছে, তাই তারাও তাদের বিশাল সংখ্যক সেনাবাহিনীকে কনৌজ রাজ্যের পূর্ব সীমান্তে পাঠিয়ে দেন। কি ভাবছেন, এবার কনৌজ ও গৌড় রাষ্ট্রের মধ্যে শুরু হবে তুমুল লড়াই? না না, আসলে আপনি ভুল ভাবছেন। কারণ রাজা শশাঙ্কের পরিকল্পনা সহজ সরল কোনোদিনই ছিল না। তিনি ইচ্ছে করে এই যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করলেও এই মুহূর্তে কোনো যুদ্ধে তিনি জড়াতে চাননি। তিনি শুধুমাত্র পূর্ব পরিকল্পনা মতো মালব রাষ্ট্রকে সুযোগ করে দিচ্ছিলেন, যাতে তারা নিরাপত্তা কম থাকা সত্ত্বেও কনৌজের রাজধানী তথা রাজপরিবারে আক্রমণ করে গ্রহবর্মণকে হত্যা করেন। সন্ধি অনুযায়ী মালব রাষ্ট্রের রাজা দেবগুপ্ত এই কাজ করেন। তিনি হত্যা করেন কনৌজ রাজ গ্রহবর্মণকে। আর এভাবে অতি শক্তিশালী রাষ্ট্র কনৌজ দখলে চলে আসে রাজা দেবগুপ্তের, এবং কারাগারে বন্দী করে দেওয়া হয় রাজশ্রীকে। অপরদিকে জামাতার হত্যা তথা কনৌজ যে দেবগুপ্তের দখলে চলে গেছে তা শুনে থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের মৃত্যু ঘটে তখনই। ফলে সেখানে নতুন রাজা হিসেবে শপথ গ্রহণ করে প্রভাকর বর্ধনের বড় ছেলে রাজ্যবর্ধন। কি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে, তাই তো? এর পরের ঘটনা আরো বেশি করে উৎসাহিত করে তুলবে আপনাকে, কারণ এরপর রাজ্যবর্ধন কি পদক্ষেপ নিয়েছিলেন এটা জানবো। ভগ্নিপতির মৃত্যুতে তিনি দিক বিদিক শূন্য হয়ে 10,000 অশ্বারোহী বাহিনী নিয়ে পৌঁছে যান কনৌজে, যেখানে সে সময় রাজা হিসেবে অবস্থান করছিলেন দেবগুপ্ত। সেখানেই রাজ্যবর্ধন অত্যন্ত ক্রোধের বশে হত্যা করেন তাকে। তাহলে লজিক্যালি দেখতে গেলে এখন রাজ্যবর্ধন শুধু থানেশ্বর না, কনৌজ ও মালব রাষ্ট্রের রাজা। তবে নিশ্চয়ই আপনাদের মনেও এখন প্রশ্ন আসছে যে এতক্ষণ পর্যন্ত শোনা এই যুদ্ধের ঘটনায় রাজা শশাঙ্কের কি লাভ হলো? কেন তিনি সরাসরি কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ জড়ালেন না? অপর রাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনীকে দেখে কি তিনি ভয় পেয়ে গেছিলেন? কি তাই তো? তাহলে চলুন এবার বুঝে নেওয়া যাক রাজা শশাঙ্কের লাভের হিসাবখানা, এবং আমরা চেষ্টা করব আগের প্রশ্নগুলির উত্তর খোঁজার। আপনি একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারবেন যে রাজা শশাঙ্কের কূটনৈতিক চিন্তাধারা ছিল সত্যি ভীষণ তীক্ষ্ণ। এই জন্যই তিনি তিনটে রাজার সাথে যুদ্ধ না করে যুদ্ধ করেছিলেন একটি রাজা রাজ্যবর্ধনের সাথে। কারণ তিনি জানতেন রাজ্যবর্ধনের সেনাবাহিনী কনৌজ দখল করার পরে দুর্বল হয়ে পড়বে, আর ঘটেছিল ঠিক তাই। তাই এই সুযোগকে তিনি কাজে লাগান এবং সে সময় তিনি হত্যা করেন যুদ্ধের পর দুর্বলভাবে কনৌজে অবস্থান করা রাজা রাজ্যবর্ধনকে। এভাবে একটি ছোট রাষ্ট্রের রাজা থেকে একটি বৃহত্তর অঞ্চলের শাসক হয়ে প্রথম বাঙালি স্বাধীন সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন শশাঙ্ক। এভাবেই বেশ কিছু বছর ধরে সুশৃঙ্খলভাবে সমগ্র অঞ্চল জুড়ে শাসনকার্য পরিচালনা করেন তিনি। তার আমলের উন্নত শাসন ব্যবস্থা ছিল সত্যি প্রশংসনীয়। তিনি গৌড়কে পূর্ব ভারতের অন্যতম বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। শক্তিশালী কর ব্যবস্থা থেকে শুরু করে সেনাবাহিনীর আধুনিকীকরণ, নদীপথ ও জলপথের উন্নয়নের মাধ্যমে অর্থনীতির উত্থান থেকে শুরু করে কৃষির প্রসার, নৌবাহিনীর গঠনে বিশেষ গুরুত্ব প্রদান করা, কোনোটাতেই কোনো খামতি রাখেননি তিনি। তিনি সর্বোচ্চ রূপে চেষ্টা করেছিলেন একটি স্বাধীন, শক্তিশালী, স্বতন্ত্র ও সার্বভৌম রাজত্ব গড়ে তুলতে, একজন ভালো শাসক হয়ে উঠতে, এবং তিনি পেরেও ছিলেন সাফল্য অর্জন করতে। এবারে আসা যাক তৎকালীন ব্যবসায়িক লেনদেনের কথায়। তখনকার আমলের সম্রাট শশাঙ্কের নামে খোদাই করা বেশ কিছু স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়েছে বিভিন্ন স্থান থেকে। তার এই মুদ্রাগুলির একটি বিশেষত্ব ছিল, আর তা হলো তার প্রতিটি মুদ্রার সামনের অংশে খোদাই করা থাকতো শিবলিঙ্গ বা ষাঁড়ের নন্দীর চিত্র, আর পিছনের অংশে খোদাই করে লেখা থাকতো তার নাম শশাঙ্ক বা শ্রী শশাঙ্ক দেব। তিনি যে একজন বড় মাপের শৈব ধর্মাবলম্বী বা শিব ভক্ত ছিলেন
তাতে কোনো ইতিহাসবিদই দ্বিমত প্রকাশ করেননি। এমনকি অনেক ইতিহাসবিদই এটা মনে করে যে শশাঙ্ক উপাধিটিও এটাই ব্যক্ত করে যে তিনি ছিলেন শিবের নামে নামাঙ্কিত এক রাজা। এছাড়াও মুদ্রা কোন ধাতুতে তৈরি তা অনেক সময়ই তৎকালীন শাসন ব্যবস্থা স্থিতিশীল ও শক্তিশালী ছিল তার প্রমাণ বহন করে কতটা। আমরা সবাই জানি বর্তমান দুর্মূল্যের বাজারে সোনা কতটা মূল্যবান, অথচ সেই সোনার মুদ্রা তখন ছাপানো হয়েছে প্রচুর পরিমাণে। তবে বুঝতে পারছেন নিশ্চয়ই যে তাদের সমাজ কতটা শক্তিশালী ছিল যে কোনো দিক দিয়ে। মুদ্রার সাথে সাথে পাওয়া গেছে প্রচুর শিলালিপি, যা ইতিহাসে অন্যতম উপাদান এবং তৎকালীন সমাজ সম্পর্কে তথ্য জানার রসদ। ইতিহাসের এই সমস্ত উপাদান থেকেই সম্রাট শশাঙ্কের নানা উজ্জ্বলময় দিক যেমন আমরা পর্যবেক্ষণ করেছি, তবে একটি বিষয়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, আর সেটি হলো বৌদ্ধ ধর্মের সাথে বিরোধের অভিযোগ। শশাঙ্কের রাজত্বকালে ভারতবর্ষ পরিভ্রমণ করতে এসেছিলেন চীনা পর্যটক হিউয়েন সাং, যিনি ভারতবর্ষ সম্পর্কে তথ্য লেখার সময় রাজা শশাঙ্ক সম্পর্কে অভিযোগ করে নানা কথা লিখেছেন। তিনি বলেছেন শশাঙ্ক নাকি বুদ্ধের একটি পবিত্র বৃক্ষ মানে বোধি বৃক্ষ কাটার নির্দেশ দিয়েছিলেন তার শাসনকালে। এমনকি নান্দনিক বিশ্ববিদ্যালয়কেও নাকি তিনি ধ্বংস করেছিলেন। তিনি নাকি নির্বিচারে বুদ্ধ হত্যা করেছিলেন তার শাসনকালে। এই একই কথাও বলা হয়েছে আর্য মঞ্জুরি মূলকল্প ও বাণভট্টের লেখা হর্ষচরিত নামক বৌদ্ধ গ্রন্থে। তবে আধুনিক ইতিহাসবিদেরা এই দাবিকে অত্যন্ত বিতর্কিত ও অসম্পূর্ণ প্রমাণ বলে মনে করেন। শশাঙ্ক বাস্তবে ছিলেন হিন্দু শৈব ধর্মাবলম্বী, তবে বৌদ্ধ বিরোধিতা প্রমাণের নির্দিষ্ট প্রমাণ নেই। শশাঙ্কের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন সম্রাট হর্ষবর্ধন, কিন্তু কি কারণে বিরোধ, এটাই নিশ্চয়ই আপনিও ভাবছেন। নিশ্চয়ই কিছুক্ষণ আগে বলা ঘটনার কথা আপনার মনে আছে যে হর্ষবর্ধনের ভাই রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন শশাঙ্ক যুদ্ধক্ষেত্রে, আর ঠিক তখন থেকে হর্ষবর্ধন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শশাঙ্ককে পরাজিত করবেন। আর এই কারণেই পরবর্তীকালে তাদের মধ্যে সংঘটিত হয় প্রবল যুদ্ধ, আর যার ফলাফল হয় আনএক্সপেক্টেড। স্বাভাবিকভাবেই উভয়ের শক্তি অত্যন্ত প্রবল ছিল, তাই হর্ষবর্ধন গৌড় রাজ্য পুরোপুরি দখল করতে কখনোই সক্ষম হননি। রাজা শশাঙ্ক মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীন শাসন বজায় রাখেন, এটা তার সামরিক দক্ষতার সবচেয়ে বড় প্রমাণ। শশাঙ্কের মৃত্যুর পর তার সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে, চারিদিকে শুরু হয় অরাজকতা। যদিও এই অরাজকতা কাটিয়ে কিছুদিন পরে অভ্যুত্থান ঘটে পাল রাজাদের। গোপাল ধর্মপালের মতন শাসকের আগমনে বাংলার রাজনৈতিক ঐক্য পুনরায় প্রতিষ্ঠা হয়। তাহলে এখন আপনার কি মনে হচ্ছে? বরাবরই তো সম্রাট শশাঙ্ককে উপস্থাপিত করা হয়েছে নিষ্ঠুর প্রতারক ও বৌদ্ধ বিদ্বেষী হিসাবে, কিন্তু তার প্রকৃত কৃতিত্ব জানার পরেও আপনি শশাঙ্ককে নিয়ে সেই একই কথা বলবেন? স্বাধীনবঙ্গের প্রথম জাতীয় পরিচয় প্রদান, শক্তিশালী সামরিক শক্তি গঠন, কর্ণ সুবর্ণকে পূর্ব ভারতের রাজধানী হিসেবে গড়ে তোলা, পূর্ব ভারতের রাজনৈতিক মানচিত্রে বাংলার উত্থান ঘটানো, বাংলার প্রথম মহারাজাধিরাজের এই কৃতিত্ব কি এত সহজে ভুলে যাওয়া উচিত বাঙালির? এই প্রশ্নটা রইল আপনাদের জন্য। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শুভম। এরকমই ইনফরমেটিভ শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেল অধ্যয়নের সাথে। আর এই ভিডিওটা একটু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।